প্রবাদটা হলো ছাল নাই কুত্তার বাঘা নাম। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আল ফারুক বলছি, বাইরাম পাশা, ইস্তাম্বুল থেকে। আমি নিউ জার্সি থেকে। আমার সাথে নাসির ভাই, তিনি আসছেন নিউ ইয়র্ক থেকে। আর বাহরাইন থেকে এসছে কালাম। কালাম আমাদের বিক্রমপুরের ছেলে। তো আমরা তিনজন একসাথে টার্কি এক্সপ্লোর করছি, বিশেষ করে ইস্তাম্বুল। গতকাল আমরা বোর্সা গিয়েছিলাম, সেখানে অ্যামেজিং কিছু জিনিস দেখেছি, যেটা হলো অটোমান এম্পায়ারের প্রথম ক্যাপিটাল সিটি। তো যাই হোক, ব্রেকফাস্ট এসছি। আমার কোনো ইচ্ছা ছিল না ব্রেকফাস্ট আবার শেয়ার করা, কিন্তু আজকে ব্রেকফাস্ট আবার ডিফারেন্ট। গতকালকে আমরা এক আইটেম খেয়েছি, আজকে দেখি ডিফারেন্ট আইটেম দিয়েছে। এই হোটেল মোটেও একটা টুরিস্ট ফ্রেন্ডলি না, কারণ এটা লোকেশনটা ভালো না। আর কিন্তু ব্রেকফাস্টে পুষিয়ে যায়। যদি ব্রেকফাস্ট সস্তা না, এটা 20 ইউরো একবেলা ব্রেকফাস্টের জন্য। টার্কিতে এসে 20 ইউরো, এটা কোনো সহজ কথা না, খুবই এক্সপেন্সিভ। যদিও খাবারের মান খুবই ভালো, কিন্তু অনেক বেশি দাম। এই চাকের মধুর কোনো তুলনাই হয় না। এখন প্রথমবার যে একটু এক প্লেট ব্রেকফাস্ট নিলাম, ওতে তো খাওয়া হবে না। আর তো সেকেন্ড টাইম নিলাম এই মধু আমার এত ভালো লেগে গেছে। এই যে মধুর চাক ভিতরে দেখতে পাচ্ছেন, হানি কম্প যেটা, এটা আসতো প্লাস পেস্ট্রি। আর এই ব্রেড নিয়েছি আমি এই ফ্রেশ অলিভ অয়েল দিয়ে খাওয়ার জন্য। একেবারে গোল্ডেন, মনে হচ্ছে লিকুইড গোল্ড। এখন যারা কখনো অলিভ অয়েল দিয়ে ব্রেড খাওয়ার সৌভাগ্য হয়নি কাঁচাটা, তাহলে তারা আসলে একটু হয়তো কনফিউজড হয়ে যাবেন যে আবার রুটি দিয়ে আবার অলিভ অয়েল খায় কিভাবে। এটা যে কি মজার একটা এক্সপিরিয়েন্স যদি ফ্রেশ ভালো কোয়ালিটিটা পাওয়া যায়। কারণ অলিভ অয়েল তো আসলে একটা অলিভের জুস, এটা বেশি দিন ঘরে থাকলে ফ্রেশ থাকে না। যত ফ্রেশ তত সুস্বাদু। এভাবে ডিপ করে আর কিছুই লাগে না আপনার, কোনো মশলা টসলা। ইটালিয়ানরা সাধারণত সাথে বিভিন্ন ধরনের সিজনিং দেয়, কিন্তু আপনি চাইলে একটু সল্ট দিতে পারেন, পেপার দিতে পারেন, কিন্তু কিছুই দরকার নাই। খুব হালকা একটা চিট করে ভাব থাকবে, কিন্তু খাওয়ার পর যে আফটার টেস্ট, সেটা এত রিচ আর এমন স্মুথ, যেটা আসলে আর কোনো কিছুর সাথে কম্পেয়ার করা যায় না। আপনি ফ্রেশ অলিভ অয়েল যে মাত্র স্কুইজ করেছে, সেটা গ্লাসে করে জুসের মতো খেতে পারবেন। যাই হোক, এই অলিভ অয়েলটা একেবারেই ফ্রেশ, খুবই এনজয় করছি। একটা হেভি ব্রেকফাস্ট শেষে এক কাপ ব্ল্যাক কফি। আমরা আমাদের এয়ারলাইন্সের ফ্রি হোটেল উইশমোর থেকে এখন যাচ্ছি আমাদের নিজেদের পেইড হোটেল ইয়ানিতে। ইয়ানি হলো ফাতিয়া এলাকাতে, টুরিস্টদের জন্য খুবই ফেমাস এবং সবকিছুর কাছে। এখন আমার টোটাল এক্সপেরিয়েন্স যে এয়ারলাইন্স যে হোটেল দিয়েছে, এটা কি ওয়ার্থ ইট? না। আপনি যদি এমন হয় যে একা একা বেড়াতে আসছেন, আপনার শুধু একটা ব্যাকপ্যাক আর কিছু নাই, আপনি ফ্রি 2 রাত্র থাকতে চান, দ্যাটস ডিফারেন্ট। কিন্তু এইভাবে আমি যে আসছি 1 সপ্তাহের জন্য, সে 2 রাত্র এক হোটেলে, আবার নিজেদের হোটেলে আরো 3-4 রাত্রের জন্য, ইটস নট ওয়ার্থ ইট। আর হোটেল এখানে এত বেশি দাম না, আপনি সস্তা মোটামুটি ভালো হোটেল পেতে পারেন। যাই হোক, আমরা এখন অপেক্ষা করছি আমাদের ট্যাক্সির জন্য। আমাদের ট্যাক্সি এলে আমরা আমাদের হোটেলে চলে যাবো। এখন একটা ভেরি ইম্পর্টেন্ট কথা, যেটা ডলার এক্সচেঞ্জ। আপনার যদি প্রচন্ড বিপদ না থাকে অথবা এক্সট্রিমলি প্রয়োজন না হয়, তাহলে এয়ারপোর্ট অথবা এয়ারপোর্টের আশেপাশে কোথাও ডলার চেঞ্জ করবেন না। কারণ আমরা ওই ফাতে এলাকাতে অথবা গ্রান্ড বাজার ওইসব এলাকাতে দেখলাম ডলারের দাম হলো 41 লিরা, 39 কি 40
41.39 এরকম একটা রেট। আর আমরা যখন এয়ারপোর্টে বিক্রি করেছি আমরা পেয়েছি 32, মানে আমরা $100 প্রায় কত 1000-এরও বেশি লিরা আমরা লুজ করেছি। তো কাজে এটা ডেফিনেটলি ডোন্ট ডু ইট, আপনার খুব প্রয়োজন না থাকলে। আর ভাঙাবেন গান বাজার, তারপর এই এলাকাগুলোতে এখানে অনেক ভালো রেট পাওয়া যায়। এখানে বেশিরভাগ কবরস্থানগুলোতে দেখলাম যে কবর বাঁধানো, এক নাম্বার ব্যাপার অবজার্ভ করলাম। আর একটা ব্যাপার হলো আমরা যখন গতকাল আমরা যখন ওসমান গাজী আর রোহান গাজী তাদের দুজনের কবর এবং ফ্যামিলি কবরস্থানে দেখলাম সেই বর্ষাতে, সেখানে কিন্তু একটা আমি খুব অবাক হয়ে গিয়েছিলাম দেখে যে প্রতিটা কবরস্থানে 3টা কি 4টা অ্যাডাল্ট কবর, আর বাকি সবগুলো একই সাইজের ছোট বাচ্চাদের কবর। এখন প্রথমে ব্যাপারটা বুঝি নাই, পরে একটু রিসার্চ করে দেখলাম যে সেই আর্লি অটোম্যান সময়ে আপনার তারা রাইভাল যদি কোনো শাহজাদার জায়গা থাকতো তাদেরকে মেরে ফেলতো। যেমন সুলতান মেহমেদ II সে আইন করেছিল, এটা আইন করেছে যে মেরে ফেলতে পারবে শাহজাদাদের, রাজপুরুষদের মেরে ফেলতে, রাজপুত্রদের মেরে ফেলতে পারবে, শুধু বেঁচে থাকবে একজন যে নাকি রাজা হবে অথবা এম্পায়ার হবে। তো সেদিক থেকে সুলতান মেহমেদ III সে তার ছোট 19 ভাইকে মেরে ফেলেছিল, 19 জন মেরে ফেলেছে, যেন তার রাজত্ব, তার সিংহাসন আনকোয়েশ্চেনেবল থাকে অথবা কোনো চ্যালেঞ্জের মুখে না পড়ে। এবং পরবর্তীতে তারা আস্তে আস্তে এই আইনটা চেঞ্জ করে এবং তারপর থেকে কি করতো যে যারা রাজপুত্র তাদেরকে কারাগারে রেখে দিত সারা জীবনের জন্য, না মেরে ফেলে। তো সেটা তো মেরে ফেলার মতোই। তো তাদের কি অপরাধ? একটা অপরাধ যে রাজপুত্র হয়ে জন্মগ্রহণ করেছে। আমরা কত ধরনের ফ্যান্টাসি, রাজপুত্র, প্রিন্স, কিন্তু তাদের লাইফ যে কত ডেঞ্জারাস ছিল, তাদের বেঁচে থাকাটাই ছিল তাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তো এই হিস্ট্রি কিন্তু আসলে আমি এইভাবে কখনো খেয়াল করি নাই। আমাদের আওরঙ্গজেবের গল্প শুনেছি অথবা আমাদের পাক ভারত উপমহাদেশের গল্প শুনেছি, এরকম হয়েছে, কিন্তু এখানেও যে এই নোংরা হিস্ট্রি এটা আমার জানা ছিল না। তো তখন ওই ছোট ছোট কবরগুলো দেখে তেমন কিছু মনে হয়নি, ভেবেছিলাম যে এতগুলো বাচ্চা রাজ পরিবারে একসাথে মারা যায় কিভাবে একই বয়সে, কারণ একই সাইজের কবর। কিন্তু পরে এখন মনে হচ্ছে আমার যে হতে পারে যে তাদেরকে আসলে মেরে ফেলা হয়েছিল, বাবারা ছেলেদেরকে মেরে ফেলতো, ভাইরা ভাইকে মেরে ফেলতো, তাদের সিংহাসন যেন তাদের থাকে। আনবিলিভেবল। এখানে এসে ইস্তাম্বুলের এবং আমরা বুরসা গেলাম, সব জায়গাতে রাস্তায় দেখলাম যে মসজিদগুলো সব একই ডিজাইনের এবং অসাধারণ সুন্দর আর্কিটেকচারাল ডিজাইন। It's just amazing. Maşallah. Yes. Maşallah, yola çık. Hadi gidiyoruz. Gayret. Burası 200 metre sonra hafif sağa yönelin. 600 metre sonra sağa dönün. আমার সাথে আছে এরফান। Bangladeş'e buradan selamlar olsun. Burası İstanbul. সে সারাক্ষণ Eminönü bölgesi. সে সারাক্ষণ তার লেগে কথা চলতেছে আর আমি আমার মতো বাংলা কথা বলতেছি। Ayasofya, Sultanahmet.
Sol tarafta Yeah, 15 Temmuz Köprüsü. Evet. Ondan sonra buradan Bangladeş'e selamlar olsun. Türkçe bir kardeşim sizlere yani tercüme etsin. Çamlıca Tepesi de var burada. Camimiz de var. Buralara yolunuz düşerse gelin buyurun. Buradan selamlar olsun Bangladeş'e. সে একটা ইংরেজি বলে না, কিন্তু সারাক্ষণ আমার সাথে গল্প করতেছে। ওকে, আমাদের হোটেল এলাকায় চলে এসেছি। এটা একেবারেই সুলতান আহমেদ যে রাস্তা, মেইন রোড, টুরিস্ট এলাকা যেটা, সেখানে দেখে বোঝা যাচ্ছে যে আমরা টুরিস্ট এলাকায় চলে এসেছি। অনেক ভাইব্রেন্ট লোকজন, অনেক অনেক মুভমেন্ট। আর এতদিন যেখানে ছিলাম এখানে, সেটা ছিল একটা মফস্বল শহর। বেশি দূর না, কিন্তু মাত্র 7-8 কিলোমিটার দূরে। আমরা আমাদের হোটেলে এসে পৌঁছলাম। তখন এই ট্যাক্সিতে যে নিয়ে এসেছি, এটা আমাদের হোটেল ইয়ানি হোটেল। এখন ট্যাক্সি নিয়ে আসছি, ট্যাক্সিতে আমার খুবই খারাপ অভিজ্ঞতা সোফার এই ইস্তাম্বুলে এসে। আর আমরা ট্যাক্সিকে ঠিকানা দিয়েছি যেখানে যাব উবার। অ্যাকচুয়ালি আমরা উবারে যে এসেছি, এবং সে আমাদেরকে রাস্তার মাঝখানে নামিয়ে দিতে চাই, কারণ ট্রাফিক জ্যাম সামনে। এখন আমাদের লাগেজ টাগেজ আমরা কোথায় যাবো, কিভাবে হেঁটে যাবো? তো অনেক অনেক রীতিমতো সে খুব খারাপ ব্যবহার করে। তো পরে লোকাল একজন এসে তাকে বুঝালো যে না, আসলে এরা কই যাবে। তারপর আমাদেরকে রাস্তা নামিয়ে দিয়েছে, আমাদেরকে হেঁটে খুঁজে বের করতে হচ্ছে আমাদের হোটেল। যাই হোক, এটা রেটিং হলো 8.5, কিন্তু কিভাবে সেই রেটিং পেয়েছে আমি জানি না, কারণ এটা অবস্থা আপনি দেখতে পাচ্ছেন। এটা হোটেল, এটা কি বলবো আমি, দেখতে পাচ্ছেন এটা একেবারে সস্তা তা না, 50 ইউরো প্রতি রাত। তো কাজে এটা সস্তা হোটেল না এই টার্কি হিসেবে। আর আমরা এর আগে যে হোটেলে ছিলাম, এয়ারলাইন্সের হোটেল, সেটা ছিল $100 পার নাইট। সো এটা এই হলো অবস্থা। এখন আমরা তো যখন বুকিং দেই, রেটিং দেখে বুকিং দেই, বাস্তবে তো দেখা সম্ভব না। বাস্তবে তো দেখে বোঝা যায় না আসলে কোনটা কেমন। আমার তো এখানে এসে দেখা সম্ভব না, রেটিং দেখে আসতে হয়। যে লোকেশনটা খুব ভালো। আমাদের এর আগে হোটেলটা লোকেশন খারাপ ছিল, কিন্তু হোটেল মোটামুটি ছিল। আর এটা হলো পচা হোটেল, কিন্তু ভালো লোকেশন। সো এই হলো অবস্থা আর কি। সিঁড়ি পেয়ে উঠতে উঠতে যান শেষ। আর এটা হলো আমাদের কালাম আঙ্কেলের রুম। দেখতে পাচ্ছেন কত ছোট বেড, কত ছোট একটা রুম। এটাও $40 পার নাইট। এটা কিভাবে 8.5 রিভিউ পায় আমি জানি না, মানে মনে হয় স্ক্যাম। ওই জন্য পে করতেছেন বেশি। ওই জন্য হচ্ছে না, অ্যাডিক্টেড, মানে আগে ডার্টি ফ্যামিলি। এটা হলো হোটেল। আর কোনো এলিভেটর নাই। আপনি 4তলায় 5তলায় যাবেন লাগেজ নিয়ে, ওদের লোক আছে হয়তো, কিন্তু কোনো এলিভেটর নাই। তো যেটা আগে বলেছিলাম, আগের হোটেলে ছিল, হোটেলটা মোটামুটি ভদ্র, কিন্তু কোনো লোকেশন ছিল না। এটা লোকেশন আছে কিন্তু হোটেল নাই। এগুলো আমাদের রুম, অ্যাটাচ বাথরুম নাই, শেয়ার করতে হবে বাথরুম। ছোটবেলা থেকে একটা প্রবাদ শুনে এসেছি, এটা কি আমাদের গ্রামে অথবা আমাদের এলাকায় সীমাবদ্ধ কিনা আমি জানি না, তো আপনাদের সাথে শেয়ার করছি। প্রবাদটা হলো, ছাল নাই কুত্তার বাঘা নাম। তো এই যে হোটেল দেখতে পাচ্ছেন, হোটেলের কি অবস্থা। এই হোটেলের টাওয়ালের নিচে দেখি কি দেখলাম, এই যে এটাকে বলে ছাল নাই কুত্তার বাঘা নাম। এই যে টাওয়াল, স্টেইনড টাওয়াল, আবার এই হোটেলে আমাদেরকে দেয় স্লিপার। আমরা বেরোলাম এখন হোটেলে চেক ইন করে। তোরা একটু পোলাইট ছিল এইভাবে যে আমাদের চেক ইন করার কথা তো হোটেলে 2টার সময়, কিন্তু আমাদের 11:30টার সময় চেক ইন করতে দিয়েছে। কিরে ভাই, কি? আচ্ছা, এখানে কিন্তু বসফরাসের টোর আছে 10 ইউরো 2 ঘন্টা। এখন এটা আমরা এক্সপ্লোর করছি আমাদের হোটেলের গলি। খারাপ না, অনেক রেস্টুরেন্ট আছে এখানে। আচ্ছা, দেখি গেলে দাম কেমন খাবারের। হ্যালো, হাউ আর ইউ?
হ্যাঁ এই যে ল্যাম্প স্কোয়ার্স, এটা 785 লিরা। তারপরে মিটবল মিটবলস অর কোফ, এটা আসলে কোফতা এক ধরনের, 585। এটা অনেক দাম। আই মিন এটা দাম 700 লিরাতে কত হয়? 40 লিরা $1। তাহলে 10 প্রায় 20 আমার যদি ভুল না হয়ে থাকে, প্রায় 20 লিরা। এখন অথচ স্বাধীন কয়েকদিন আগে গেল, আব্বু বলে $1 $2 খাওয়া যায়। আমি জানি না কোথায় খায়, কোথায় খেয়েছিল, কি খেয়েছিল, কিন্তু আমি এই পর্যন্ত, সেদিন আমরা 3 জনে লাঞ্চ করলাম ইস্কান্দার হোটেল বর্ষায়, আমাদের খরচ হলো প্রায় $70 আমেরিকান ডলার। তো স্বাধীনকে বললাম, ও হাসে, আব্বু তোমাদেরকে ধরা দিয়েছে, কিন্তু কিভাবে ধরা দিল এটাই বুঝলাম না। তো যাই হোক, এখন দেখি আমরা বসে টার্কিশ চা একটু এক্সপেরিয়েন্স করতে হবে আমাদের। হ্যালো বেবি, হাউ আর ইউ, হোয়াটস গোইং অন? আরে সে সো কিউট। ঝিলমিলের, তার চেহারাটার মধ্যে কিছুটা ঝিলমিল ঝিলমিল ভাব আছে। হ্যাঁ কিছুটা, ঝিলমিলের মতো সুন্দরী না, কিন্তু কিছুটা আছে তার মতো দেখতে। তো আমরা একটু চা খেতে যাচ্ছি। চা খেয়ে আমরা যাব, এখন কি আমরা ব্লু মস্কে নামাজ পড়তে যাব নাকি? আচ্ছা, ব্লু মস্কে আমরা নামাজ পড়তে যাব, জোহরের নামাজ। তো আমরা লোকাল রাস্তা দিয়ে, যেখানে টুরিস্টরা সাধারণত যাতায়াত করে না, সেই রাস্তা আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। হেঁটে হেঁটে যাচ্ছি, এটা মেনশন করার আবার কারণ কি? কারণ আমরা দৌড়ে যাচ্ছি না, তো হেঁটে তো যাচ্ছি। একশো গ্রাম 550 লিরা। এত মানে না, এটা আমরা অ্যাফোর্ড করতে পারবো না, বেশি দাম। হ্যাঁ একেবারে লাইভ এখানে রুটি বানানো হচ্ছে। হ্যাঁ ব্রেড, ইয়েস ইয়েস, লুকিং বিউটিফুল, লুকিং বিউটিফুল, নাইস। এটা জুতা পলিশের, মাই গড, এটা এটা দেখব আশা করি নাই। খুব মজা পেয়েছি, এই রাস্তার পাশে আমরা হেঁটে যাচ্ছি আর সেখানে ট্রাম যাচ্ছে একটু পর পর, এটা বেশ ইন্টারেস্টিং। So taste sample. Oh, here. Thank you. This is to try, to taste it. This is halwa. This is halwa. It's very good. এখানে আপনি যে দোকানে পাশ দিয়ে যাবেন, ডেকে ডেকে আপনাকে স্যাম্পল খাওয়াবে এবং খুবই ফ্রেন্ডলি, এমন মিষ্টি মিষ্টি কথা বলবো যে আপনি লজ্জায় কিনবেন। বাট আমার লজ্জা নাই, আমি শুধু খাই। আমার জীবনে এত বড় পটেটো দেখেছি বলে মনে পড়ে না, দেখেন সাইজটা কি। আচ্ছা, আমাদের সামনে দেখতে পাচ্ছেন আয়া সোফিয়া। এটা তো অনেক বিরাট বড় একটা এস্টাবলিশমেন্ট। আর এই সাইডে আছে বাবার, আবার যে ডান দিকে দেখতে পাচ্ছেন এটাও আয়া সোফিয়ার অংশ।
আর এই যে সামনে দেখতে পাচ্ছেন সেটা হলো ব্লু মস্ক। এটা হায়া সোফিয়া, এটাই সে বাইজেন্টাইন আমলের একটা চার্চ ছিল। পরে সুলতান মাহমেদের সময়টাকে কনভার্ট করে একটা মসজিদ বানানো হয়। তারপর অনেক বছর এটা মসজিদ ছিল এবং এক সময় এটাকে আবার চেঞ্জ করে একটা মিউজিয়াম বানানো হয়। ফাইনালি খুব সম্ভবত 2021, ভুল না হলে আমার, এটাকে আবার ওপেন করে দেওয়া হয় মুসলমানদের নামাজ পড়ার জন্য। আবার এটাকে মসজিদ হিসাবে চালু করেছে। খুবই হিস্টোরিক্যাল একটা প্লেস নিঃসন্দেহে। তো অনেক অনেক বছরের স্বপ্ন ছিল এখানে এসে এই মসজিদ নিজ চোখে দেখব। আলহামদুলিল্লাহ দেখলাম আজকে, এবং ইনশাল্লাহ প্ল্যান আছে আজকে আমরা এখানে নামাজও পড়বো। আমরা এখানে জোহরের নামাজ পড়বো। প্ল্যান ছিল আমরা ব্লু মস্কে প্রথমে জোহর নামাজ পড়বো, কিন্তু আমরা এখানেও পড়তে পারি, আমরা এখনো সিদ্ধান্ত নিইনি। এটা তো এপার আর ওপার। তা এখন সুবহানাল্লাহ, আমি যত দেখি ততই মুগ্ধ হচ্ছি। আর এখন একেবারে ভর দুপুর, বেশ ভালো ক্রাউড। সকালে আসলে আরো সুন্দর পাওয়া যায়, যেখানে লোকজন খুব কম। স্ট্রিট ফুড খুঁজছিলাম গত কয়েকদিন ধরে, এখন এই এলাকাতে এসে প্রচুর স্ট্রিট ফুড পাওয়া যায়। তো এই যে একটা বেগলের মতো, যেটা আমরা বেগল হিসেবে খেয়ে থাকি, এটা আমরা সিমেট। এই সিমেটটা এটা এখানে খুবই পপুলার এবং ফেমাস একটা ব্রেড। সেসামি সিড দা বেগল। তো বেগল যেরকম একটু বেশি টাইট থাকে, এটা তত টাইট না, কিন্তু সিমিলার, ভেরি ভেরি ক্লোজ টু ইট। এখন আমি এসেছি ব্লু মস্কের সামনে। নাসির ভাইকে হারিয়ে ফেলেছি, তার ফোনে কল দিয়ে পাচ্ছি না। এখন আমাদের ইনিশিয়ালি কথা ছিল যে আমরা ব্লু মস্কে জোহর নামাজ পড়বো। তো ভাবলাম হয়তো নাসির ভাই এখানে চলে এসছে, কাজেই আমরা ব্লু মস্কে যাচ্ছি তাকে খুঁজতে। এই সাইডে হায়া সোফিয়া অ্যাকচুয়ালি, নট হায়া সোফিয়া। আর এপাশেই ব্লু মস্ক। এর মিনারেট গুলো কনস্ট্রাকশন হচ্ছে, রিপেয়ার হচ্ছে। যতই দেখি মন ভরে না। সুবহানাল্লাহ, কি সুন্দর আল্লাহর বান্দাদের সৃষ্টি। একটা জিনিস পয়েন্ট আউট করি, হাজার হাজার টুরিস্ট প্রতিদিন এখানে আসে, দিন রাত সারা দিন, কিন্তু আপনারা কোথাও রাস্তায় একটু ময়লা দেখতে পারবেন না, কোথাও নাই। আমি অনেকক্ষণ হাঁটাহাঁটি করলাম, খুঁজলাম, কিন্তু কোথাও এতটুকু ময়লা খুঁজে পাইনি। চিপস, পানির বোতল অথবা এনিথিং, কিছুই নাই কোথাও। আচ্ছা, আমরা এখন একটু সিদ্ধান্ত চেঞ্জ করলাম। আমরা নাসির ভাইকে খুঁজে পেয়েছি ব্লু মস্কের ভিতরে, কারণ আমরা যে প্ল্যান করেছিলাম আগে ব্লু মস্কে নামাজ পড়বো,
সেটা নাসির ভাই খেয়াল করে, যেহেতু আমরা হারিয়ে গিয়েছিলাম, উনি সরাসরি ব্লু মস্কে চলে গেছেন। তো আঙ্কেল খুঁজে পেল তাকে। এখন আমরা যাচ্ছি ব্লু মস্কে আগে নামাজ পড়তে, তারপর আমরা আসর ইনশাল্লাহ পড়বো আয়া সোফিয়াতে। এটা হলো অজুর জায়গা, আমরা এখানে অজু করে তারপর মসজিদে যাব। খুব ইন্টারেস্টিং, যেখানে আমরা সেই বর্ষা যেও এরকম পিতলের কল দেখেছি। الحمد لله الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له نشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده وحبيبه ورسوله صلى الله تعالى على رسولنا محمد وعلى آله وأصحابه وأزواجه وأتباعه وخلفائه الراشدين المرشدين المهديين من بعده وبسرائه في عهده خصوصا منهم على الأئمة خلفاء رسول الله على التابعين. আমরা আয়া সোফিয়ার পিছনেই যে টপকাপি প্যালেস আছে সেখানে এসেছি। আমরা আজকে এটা এক্সপ্লোর করবো না, শুধু বাইরে থেকে একটু ঘোরাঘুরি করবো, এটা আরেক দিনের প্ল্যান। আর সামনে যে গেট দেখতে পাচ্ছেন, এটা হলো তপকাপি প্যালেসের মেইন এন্ট্রান্স।
or one of the entrances. Topkapi Palace entrance. তো আমরা আজকে এখানে যাবো না, আগে বলেছি আমরা এটা এটা আরেক দিনের অ্যাডভেঞ্চার। আজ আমাদের আজকে প্ল্যান ছিল শুধু ব্লু মস্ক আর আয়া সোফিয়া দেখা, এবং আমরা ডিনার করবো আর চেষ্টা করবো বসফরাস নদীতে, আই মিন স্ট্রেটে যদি কোনো ট্যুরে যাওয়া যায়, বাট সেটা এখন আমরা এখন কনফার্ম করি নাই। সোফার এখানে এসে আমার সবচেয়ে যেটা হিট করেছে সেটা হলো যে আইন করে ভাইদের ছেলেদেরকে খুন করা লিগ্যাল করেছে। এখানে আসলে আমাদের জন্য শেখার আছে, সেটা হলো যে আপনি ক্ষমতার বলে আইন তৈরি করতে পারবেন, আইন পাস করতে পারবেন, কিন্তু সেটা কি আসলেই মোরাল হলো, সেটা কি ন্যায় হলো? সবসময় না, এবং সুনার অর লেটার এর জন্য কিন্তু জবাবদিহি করতে হয়, কখনো কখনো এই পৃথিবীতে, কখনো নেক্সট পৃথিবীতে। বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন দেশ থেকে কাওয়ারা একত্রিত হয়েছে মিটিং এর জন্য এই রাজকীয় লনে। এটা বিশেষ জাতের কাক, এটা সাদা কালো, গ্রে এবং ব্ল্যাক মিলেমিশে একটা কালার। আমরা ঘোরাঘুরি করে এখন আমাদের রুমে চলে যাচ্ছি কিছুক্ষণ রেস্ট নেওয়ার জন্য, তারপর আসর নামাজ পড়তে আমরা চলে যাব আয়া সোফিয়া মসজিদে ইনশাআল্লাহ। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই মসজিদের পাশেই, মসজিদ যাওয়ার পথে বিভিন্ন ধরনের এই যে কি বলে কবর, এটাকে মসলিয়াম বলেন, যেতে বলেন, এগুলি সব এখানে রেখেছি, এগুলি সাজাবে এখানে হয়তো। অজুখানাটা খুবই সুন্দর। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কি সৃষ্টি মানুষের।
একমাত্র মসজিদ যেখানে এখনো একমাত্র মসজিদ যেখানে মানুষের প্রত্যেক আছে। এটা একসময় ইন্ডিয়ানের ছবি ছিল, এটা মুছে ফেলা হয়েছে, কিন্তু এটাও মুছে ফেলা হয়েছে। 4টার মধ্যে একটা মাত্র রাখা হয়েছে একটা নিদর্শন হিসেবে। দেখতে পাচ্ছেন, এটা একমাত্র ছবি এখানে আছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো শুকরিয়া যে তিনি যে আমাকে অপরচুনিটি দিয়েছেন এমন একটা হিস্ট্রিক প্লেসে আসার জন্য, দেখার জন্য। তাই না, আলহামদুলিল্লাহ নামাজও পড়তে পারলাম এখানে, এবং এর জন্যে শুধু শুকরিয়া। আসলে এছাড়া তো আর কিছু আমাদের আল্লাহর বান্দা হিসাবে কিছু করারও নাই। শুকরিয়া আল্লাহকে, আলহামদুলিল্লাহ যে অপরচুনিটি দিয়েছেন। ব্লু মসজিদে ঢোকার জন্য কোনো পয়সা লাগে না, কিন্তু আয়া সোফিয়াতে ঢুকতে গেলে 25 ইউরো লাগে দর্শনার্থীদের জন্য। আর শুধুমাত্র নামাজ পড়ার সময় এটা সবার জন্য ওপেন করা হয়, শুধু নামাজ পড়ার জন্য, তখন কোনো ফি দিতে হয় না। আবার নামাজ শেষে সবাই চলে গেলে দর্শনার্থীদের জন্য ওপেন করে দেওয়া হয়, এবং ওই যে দেখতে পাচ্ছেন ঢেকে রাখা হয়েছে পর্দা, সেটা সরিয়ে ফেলা হয়। তখন আপনার যে কয়েকটা মূর্তি অথবা তাদের ছবি আছে সেগুলো দেখা যায়। প্রায় 1500 বছর আগে, বিটুইন 532 to 537 এটা বানানো হয়েছে। আর বাইজেন্টাইন এম্পায়ার জাস্টিনিয়ান ওয়ান এটাকে খ্রিস্টিয়ান ক্যাথলিক ক্যাথেড্রাল হিসেবে তৈরি করেছে। এবং এর মধ্যে আবার মুসলমানরা এটা দখল নেওয়ার পরও প্রায় 100 বছর, 85 বছর এটা ছিল একটা মিউজিয়াম। সেই 1935 থেকে 2020 পর্যন্ত এটা ছিল একটা মিউজিয়াম। তো যাই হোক, আলহামদুলিল্লাহ এটা আবার একটা মসজিদ হয়েছে, এবং এর জন্য আমরা আল্লাহকে অনেক অনেক শুকরিয়া জানাই। আর আলহামদুলিল্লাহ। Diğer taraftan çıkıyoruz. Diğer taraftan. Hey baby. Yes baby. ইস রে, সে আমাকে চিনে ফেলেছে। নাসির ভাই শুরু করে দিয়েছে টার্কিশ টি। ভাই তো বাইরে বসে খাওয়ার জিনিস, এ তো বাইরে বসে খাওয়ার জিনিস ভাই। আমরা এসে একটা বাকলাভা দোকানে, এদের বাকলাভা খেতে, ফেমাস টার্কিশ বাকলাভা। বাকলাভা হ্যাভেনে চলে এসেছি। ঠিক হয়ে গেছে না, পুরো জিনিসটাই তো হয়েছে। হ্যাঁ হ্যাঁ, ভালো কাজ করে।
থ্যাংক ইউ। ফাইনালি আমার টার্কি আসা সার্থক হইল। এই টার্কিশ চা অনেক গরম, হ্যান্ডেল অনেক ধরা, তার মানে অনেক সময় নিয়ে খাওয়া দরকার মনে হয় এটা। টার্কির ইস্তাম্বুলে বসে টার্কিশ সুইট বাকলাভা সাথে টার্কিশ টি, কত বছরের আজীবন শখ টার্কি বেড়াতে আসবো। এসেছিলাম অনেক বছর আগে, কিন্তু সেটা মাত্র একদিনের জন্য, আর সেটা ঘোরাঘুরি হয়নি তেমন কোনো। তো ইউটিউবে দেখে দেখে আর বিভিন্ন ডকুমেন্টারি চ্যানেলগুলোতে দেখে দেখে এমন একটা মানে স্বপ্নের পৃথিবী মনে হয়েছে। এখানে এসে সারাদিন একজোটিক সবকিছু দেখবো, তারপর একজোটিক সব কাবাব খাবো, দিন রাত সকাল বিকাল রাতে কাবাব আর কাবাব। কিন্তু এখানে এসে দেখি এটা আমি আসলে অ্যাফোর্ড করতে পারি না, ইটস টু এক্সপেন্সিভ। আর আমার ছেলে এসেছিল কয়েক মাস আগে, সে বলেছে আব্বু এটা অনেক সস্তা, কিন্তু আমি সস্তা কিছুই খুঁজে পাইনি। আমি দেখলাম এখানে সিম্পল জিনিসও, আপনার আমেরিকাতে আমরা যে টার্কিশ রেস্টুরেন্ট গুলো আছে, ভালো কোয়ালিটির রেস্টুরেন্ট, সেখানে যে খাবার, এখানে এটা তার চাইতে বেশি দাম, এবং আমি এটা জাস্টিফাই করতে পারি না। টাকা থাকলেই যে খরচ করতে হবে এটা আমি বিলিভ করি না। আর এটা এক্সট্রিমলি ডিসঅ্যাপয়েন্টেড আমি, যে এত দাম হবে কেন খাবার, যেখানে আমরা শুনে এসছি এত সস্তা, টার্কি এত সস্তা, সবার মুখে শুনি, কিন্তু আমি সস্তা কিছু খুঁজে পেলাম না। আর টার্কির আমি সেই বর্ষা গেলাম, তারপরে যে ইস্তাম্বুল আছে, এরপরে মফস্বল একটা শহরে থেকে আসলাম, কিন্তু কোথাও আমি সস্তা কিছু খুঁজে পাইনি। যাই হোক, ট্রুলি ডিসঅ্যাপয়েন্টিং। আর অন্যান্য ব্লগাররা কোথায় সস্তা খাবার খুঁজে পান আমি জানি না, কিন্তু আমি খুঁজে পাচ্ছি না। টার্কি সেই কাবাব খাবো, ওই কাবাব খাবো, কুনাফা খাবো। আমার ফিলাডেলফিয়ার কুনাফা হলেই চলবে, আমার টার্কি এসে কুনাফা খেতে হবে না। এই জাস্ট আনবিলিভেবল যে এত দাম। আমরা 3টা ছোট ছোট বাকলাভা খেয়েছি, 3 কাপ রং চা, আর 2 বোতল পানি। দাম নিল প্রায় $15। আমেরিকাতে এত দাম না। আমি যদি 2 বোতল পানি খাই আর লাল লাল রং চা খাই, আর এই 3টা ছোট ছোট বাকলাভা খাই, $15 বিল আসবে না। You can transfer to şehir hatları Eminönü Piers from our আমরা এসে বসফরাসে বেড়াতে, একটু দেখি বোটে চান্স পাই কিনা, নাকি টাইম শেষ দেখতে হবে। ইচ্ছা ছিল বড় বোটে চড়ার, কিন্তু এটা আসলে ফেরি, ওটা কোনো টোর বোট না। সামনে একটা আছে বসফরাস টোর, দেখি এটাতে টিকিট পাই কিনা। পৃথিবীর একমাত্র সিটি যেটা 2টা কন্টিনেন্টে বসে আছে, আপনার একদিকে এশিয়া, এক সাইড এশিয়া, আর এক সাইড ইউরোপ, ইস্তানবুল। টিকিট পেলাম 250 লিরা 1 ঘন্টার জন্য। বাহ, অনেক ঢেউ। তো এই স্ট্রেটের পারে মানুষ আড্ডা মারতে আসে, বিকেলে সময় কাটায়, প্রচুর মানুষ, খুবই পপুলার একটা জায়গা। এই যে আরো বোট, এরকম অনেক টোর বোট আছে যেগুলো আপনাকে নিয়ে বেড়াতে যাবে।
সব জায়গায় বাটপারি। আপনার হোটেলের পাশে এক লোক ছিল, সে বললো যে 10 ইউরো। তো ভাবলাম 10 ইউরো, ওকে, সমস্যা নাই, কত, 1.5 ঘন্টার জন্য, ফাইন। তো বলো তোমাদেরকে এখানে এসে 2 মিনিটের মধ্যে এখান থেকে গাড়ি এসে নিয়ে যাবে একদম যেখান থেকে বোট ছাড়বে। ভালো কথা, 5 মিনিটের রাস্তা, নো বিগ ডিল। টাকা দিতে গেছি, তো বলে যে না, আসলে 1 ঘন্টা 1.5 লাগবে আসতে। তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে কালকে যাবো, টাকাটা দিয়ে দাও। টাকা ফেরত দিতে আসে, না আমি রিজার্ভেশন রেখে দেন। না, আমার রিজার্ভেশন, আমি জানি না কালকে আমি কি করবো, কালকে যেতে পারি, কাজে আমাকে টাকাটা দিয়ে দাও। যাই হোক, ঝামেলা করে টাকা দিয়ে দিয়েছে। এরপর জিজ্ঞেস করছে, তোমরা কোন দেশ থেকে আসছো? আমি এই ধরনের প্রশ্নের উত্তর দিই না, বিশেষ করে এরকম সময়, কারণ তারা তখন সেই দেশ নিয়ে আমার দেশ নিয়ে একটা গালি দিবে। কাজে আমি চলে এসেছি। এখন ঘাটে এসে দেখি 1 ঘন্টার জন্য যাবে মাত্র 250 লিরা, আর সেখানে সে চাচ্ছিল প্রায় 500 লিরা। কাজেই অর্ধেক দাম। দালালি ব্যবসা, প্লাস সত্যি কথা বলে না, বলে একটা দেয় আর একটা। গোলাপ ফুল বিক্রি করতে আসছে।
আমাদের বোট রাইড খারাপ ছিল না। আর এই মসজিদ দিনে দেখতে সুন্দর, রাতে আরো সুন্দর। এখন আমরা ডিনারের সন্ধানে, দেখি কোথায় ডিনার করা যায়। মাছের সুগন্ধ পাচ্ছি, একদম মানে ফ্রেশ মাছ। সস্তা খাবার খুঁজে পেলাম এখানে 195 লিরাতে মাছের স্যান্ডউইচ। তো ফাইনালি এই সস্তা রেস্টুরেন্ট খুঁজে পেলাম, 195 লিরায় ডিনার, ফিশ স্যান্ডউইচ। এই ফিশ স্যান্ডউইচ বেশ পপুলার, কারণ দাম কম, রিজনেবল। কারণ টার্কিতে আমরা এটাই আশা করি, টার্কিতে আমরা একটা ফিশ স্যান্ডউইচ আমেরিকান $25 তো আশা করি না আসলে। বেশ বড় সাইজের স্যান্ডউইচ, একেবারে ছোট বলা যায় না। আর ওয়াও, লুকিং ভেরি ইয়ামি, লুকিং টেস্টি ইনডিড। বসফরাস স্ট্রেইটের পাশে ওভার গালাটা ব্রিজ আমরা কাছে অ্যামেজিংলি সস্তা স্যান্ডউইচ, যেটা আমি এতদিন ইটালিতে, আমি টার্কিতে এসে খুঁজে পাইনি। আলহামদুলিল্লাহ খুঁজে পেয়েছি, মন ভরেছে। কারণ এত দাম দিয়ে খাবার এত দাম হবে কেন? যাই হোক, আমরা আশা করি এনজয় করবো। ভালোই, ভালো ছিল। এই ম্যাকারেল ফিশটা, এটা একেবারে আমাদের কিছুটা ইলিশ মাছের সুগন্ধ আছে, এবং কিন্তু কোনো কাটা নাই, কাজে এটা ভালো লেগেছে। স্যান্ডউইচটা ভালোই ছিল। এখন আর দাম, আই মিন এখানে এই বসফরাস নদীর কিনারে, সরি নদী না, স্ট্রেইট, তার কিনারে বসে এরকম একটা জায়গায় গালাটা ব্রিজের নিচে এত সস্তা এরকম ইমাজিন করা যায় না। এনজয় করলাম, অনেক এনজয় করেছি। ভালোই লাগলো, অনেক এনজয় করেছি। আর বেশ ইভেন্টফুল ডে ছিল না? আমরা হায়া সোফায় নামাজ পড়লাম, ব্লু মসজিদে নামাজ পড়লাম, তারপরে বসফরাসে স্ট্রেইটে, বসফরাস প্রণালীতে আমরা বোটে চড়ে ঘুরলাম। ভালো লেগেছে, অনেক সুন্দর একটা দিন কাটলো। আর সবচেয়ে মজার কথা হলো যে অনেক খোঁজাখুঁজির পর ফার্স্ট টাইম একটা রিজনেবল দামের মিল খুঁজে পেয়েছি, তাও এত সুন্দর একটা লোকেশনে। এনিওয়ে, ভালো লাগলো। আঙ্কেল, ভালো লাগছে তোমার? ভাই নাসির ভাই, খুবই ভালো গেছে। থ্যাংক ইউ ফারুক ভাই। উই ওয়ান্ট মোর গুড ডেজ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আপনাদের অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য। ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।
Thank